গতকালকের ভিডিওটায় আমি ভাবতেই পারিনি যে সত্যি ভালোবাসার মানুষের কোনো সময় অভাব হয় না। তোমরা যে সবাই আমাকে এতটা সাপোর্ট করবে, তো এতটা যে আমার কথা তোমরা ভাবো, সত্যি কথা এটা আমি ভাবতেও পারিনি। আসলে কি হয় জানো তো, এক এক সময় দেখবে যেই কাছের মানুষগুলো তোমাকে যতটা না চেনে, যারা অনেক দূরে বসে তোমাকে শুধু চোখের দেখা দেখে, সেই সব মানুষগুলোও কিন্তু তোমাকে বুঝতে পারে। সেটা আমার পরিবার দিয়েই আমি বলছি, যারা ধরো আমার কাছে থাকে, আমাকে দেখে, মানে 24টা ঘন্টাই আমাকে দেখে, তারা আমার কষ্টটা একটুও বুঝতে পারে না, তারা আমার খারাপ লাগাগুলো ভালো লাগাগুলোও বুঝতে পারে না। কিন্তু দেখো, নিঃস্বার্থ ভালোবাসায় তোমরা আজকে কত দূর থেকে আমাকে দেখছো, শুধু চোখের দেখা দেখছো। আমি যেইটুক তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি, মানে তোমাদের সামনে প্রেজেন্ট করি, তোমরা সেইটুকুনি শুধু দেখো। সেই ভালোবাসার ভিত্তিতেই কালকের এই ভিডিওটায় আমি তার প্রমাণ পেয়েছি যে সত্যি, মানে আমাকে কেউ কোনো কথা বলেছে, সেটা আমি তোমাদের বলেছি, তোমরাও কমেন্টগুলো দেখো, সেটা নিয়ে যে তোমরা এত মানে আমার প্রতি এতটা ভালোবাসা দেখাবে, মানে আমার সঙ্গে যে তোমরা থাকবে, তো এটা আমি সত্যি স্বপ্নেও ভাবিনি। তো সত্যি কথাই কালকে আমার মনটা খুব খারাপ ছিল, বিশ্বাস করো, কালকে আমার মনটা খুব খারাপ ছিল, কিচ্ছু ভালো লাগছিল না। তো মন খারাপ করেই বসেছিলাম, এমনকি সন্ধেবেলার থেকে মানে ওই যে বলে না, একা একা থাকলেই না আমার যত উল্টোপাল্টা নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসে, আর সত্যি কথা তখন আমার চোখ থেকে জল বেরিয়ে যায়। আসলে কি বলো তো, আমি না মানুষকে খুব কম কথা গুছিয়ে বলতে পারি, কিন্তু তার আগেই না চোখ থেকে জল বেরিয়ে যায়। তো আমার কালকেও মানে তাই হয়েছিল, কেন জানি না, খালি কালকে কান্না পাচ্ছিল, শুধু কান্না পাচ্ছিল। তো তোমাদের দাদাভাই যখন কাজ থেকে এসে ঘরে ঢুকেছে, তো আমাকে বলছে কি হয়েছে, শরীর খারাপ, হসপিটালে যাবা? তো আমি বললাম না, হসপিটালে না, আমার এমনি ভাল লাগছে না। এবার আমি যখন মন খারাপ করে থাকি না, তো আমার কি হয় বলো তো, চোখ মুখ দেখলেই না বোঝা যায়, জানো তো। আর আমার মেয়ে সব থেকে ভালো বোঝে, ও বুঝতে পারে যে মার আজকে মন খারাপ বা কিছু নিয়ে মার খারাপ লেগেছে। তো তখন ও একটু ঘুরে ফিরে আসবে আর আমাকে জড়িয়ে ধরবে আর বলবে যে মা তোমার কি হয়েছে, কি হয়েছে। কালকেও সেম তাই, কালকে যখন ওরকম হয়েছিল, সত্যি কথা, তো মেয়ে পড়ে এসেই যেই দেখেছে আমি ঘরের মধ্যে শুয়ে আছি, কারণ আমি সচরাচর না শুয়ে থাকি না, কেন বলো তো, আমি বেশিক্ষণ শুতে পারি না, তো বসে বসে টিভি দেখি, নাহলে ডাইনিং টেবিলের সামনে বসে থাকি, ওখানে একটু চা নিই, দুধ নিই, যাই নিই, ওখানে বসে থাকি, বসে বসে সময় কাটাই, বা সিঁড়ির ঘরের দিকে একটু হাঁটি। কিন্তু কালকে হঠাৎ করে মেয়ে পড়ে এসেই বিকেলবেলা যখন দেখেছে আমাকে আমি শুয়ে আছি, তো তখনইও বুঝতে পেরেছে যে মার কিছু একটা হয়েছে। বলছি তো না, আমি আমার মতো চুপচাপ রয়েছে, একদম ঘরের লাইট নিভিয়ে বারবার করে যাচ্ছে আসছে, আর আমার দিকে আমাকে এসে এসে একবার করে জড়িয়ে ধরছে, কি হয়েছে মা, কি হয়েছে মা। তারপরে যেই বাবা এসছে, ব্যাস মার কিছু হয়েছে। তা এইবার মেয়ে আরম্ভ করেছে, যে যা বলুক মা, তোমার তাতে কি, তুমি বোঝোই তো, বড় হয়েছে মেয়ে, সব কিছুই বোঝে। আর ভিডিওর কমেন্টগুলো ও পড়ে, জানো তো। সত্যি কথা, ও মানে এত সুন্দর করে কথা বলে না, মানে বলে না সময়ের সঙ্গে সঙ্গে মানে বড় হয়ে যাওয়া, মা বাবার কাছে ছেলে মেয়ে যে কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, এত সুন্দর করে কথাগুলো বলবে না, মানে তোমার নিজেরই তখন আরও বেশি কষ্ট হবে। গতকালকে একজন, জানো তো, এক দিদিভাই আমাকে কমেন্ট করে এটা জিজ্ঞাসা করেছিল, তুমি হয়তো আমার প্রথমের ভিডিওগুলো দেখোনি, তাহলে জানতে পারতে, তবু যখন তুমি জিজ্ঞাসা করেছো, আমি ভাবলাম যে না, একবার আমার প্রশ্নের উত্তরটা দেওয়া দরকার, যে আমি প্ল্যান করে এইবার বেবি নিচ্ছি নাকি। সত্যি কথা বলবো, ওই যে তোমাদের বলেছি না, যখন থেকে আমার মেয়ে হয়ে গেছিল, তখন থেকে মানে আমার আগাগোড়া ইচ্ছে ছিল যে ঠিক আছে, যখন আমার দিদির ছেলে মারা গেল, আমার একটা ইচ্ছে ছিল, কিন্তু তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে কোনো দিনও চাইনি যে আমার, যেহেতু ভগবান আমি যেটা চেয়েছিলাম, ওরূপ তোমাদের দাদাভাইয়ের আগাগোড়া মেয়েই পছন্দ ছিল। তো আমার প্রথম সন্তান যখন ভগবান আমার পছন্দ মতো দিয়ে দিয়েছে, তাহলে আমার আর দ্বিতীয় সন্তানের দরকার নেই। দেখো, সেই প্ল্যান করেই কিন্তু আমরা এত বছর কাটিয়ে দিলাম, তাই না? যদি সেরকম প্ল্যান করারই হতো, অনেক আগে করতাম, কারণ এই বুদ্ধিটা তো আমারও আছে যে মেয়ে এত বড় হয়ে গেছে, এটা কোনো সময় প্ল্যান করে নেওয়া উচিতই না। মানে হয়তো এইটা অন্য কারোর সাথে হলে আমিও এটা মনে মনে ভাবতাম, কিন্তু দেখো, মানুষের প্রবলেমটা তো বুঝতে হবে। তো আমি যে কী সিচুয়েশানে এই বিপদে পড়েছি একমাত্র আমিই জানি। আর আরেকজনও আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমার লাস্ট পিরিয়ড মানে কবে বন্ধ হয়েছে। আমি তো তোমাদের এটা বলতেই পারবো না, কারণ আমার তো বন্ধই হয়নি। আমার ইউএসডি রিপোর্ট করেছি, ওখানে আমার 16 সপ্তাহ 5 দিনে আমার ধরা পড়েছে যে আমি প্রেগনেন্ট।
কারণ আমার কোনো সিমটম ছিল না, আমার পিরিয়ডস প্রত্যেক মাসে যেমন হয় তেমনই ক্লিয়ার হতো, তো কোনো কিছুই আমার সমস্যা ছিল না। হ্যাঁ, তোমরা হয়তো ভিডিওতে এর আগে দেখেছিলে, সেই যে জয়ীদের বাড়ির অনুষ্ঠানের আগে, ভাই কলকাতায় আসার আগে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, মনে আছে তোমাদের? সেই বলেছিলাম অনেক রিপোর্ট করিয়েছি। তখন কিন্তু আমার শরীর খারাপ ছিল, নানা রকমের সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু ডাক্তার আমাকে প্রেগনেন্সি টেস্ট করানোর কথা কোনো সময় বলেনি। তো যা টেস্ট দিয়েছিল আমি সব টেস্ট করিয়েছিলাম। তো তখন ওই সময়টা একটু শরীর খারাপ ছিল, নানা রকমের শরীর খারাপ ছিল, রিপোর্ট মোটামুটি একটু থাইরয়েড ধরা পড়েছিল, রক্তের গ্লো একটু কম ছিল, তো এই নানা রকম সমস্যা দিয়ে মেডিসিন খেয়েছিলাম। তো তখন কিন্তু সুস্থ ছিলাম। এখন তো তাই ভাবি, মানে আমার ইউএসডি রিপোর্টে যা ডেট ধরা পড়েছে, মানে আমি হিসাব মতো জানুয়ারির থেকে প্রেগনেন্ট। তো এইবার বলো, আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এটা হচ্ছে জুন মাস চলছে, ঠিক আছে? তাহলে আমি মানে আমার ধরাই পড়েছে 4.5 মাসের কাছাকাছি। তখন 4.5 মাস হতে আর মানে কিছুটা সময় বাকি আছে। 16 সপ্তাহ 5 দিনে আমার ফার্স্ট ইউএসডি রিপোর্টে আমার ধরা পড়েছে। এবার যখন ধরা পড়েছে, ওই যে আমি তোমাদের বলেছি, এর আগের ভিডিওতেও অনেকে বলেছি যে তখন আমার আর কিছু করার ছিল না, কারণ কোনো ডাক্তার আমাকে কোনো কিছুর জন্য মেডিসিন দেবে না, কোনো এই কাজও করবে না। কারণ আমি সত্যি কথা বলতে, এই যে তোমাদের বলেছি না, 2-3টে নার্সিংহোম ঘুরেছি, 4-5টা ডাক্তার দেখিয়েছি, সবার একটাই বক্তব্য, না এখন বেবি মানে অনেকটা বড় হয়ে গেছে, এখন করতে গেলে মোট কথা হবে না, তা ছিল না সত্যি কথাই। আর আমার রিপোর্টে আমার রক্তের গ্লো যেহেতু কম ছিল, রক্ত শরীরে কম ছিল, তো সেই কারণে ওনারা এই রিস্ক নেবে না। কারণ ডাক্তারদের কথাই ছিল, যদি ধরো আমি কোনো কিছু মেডিসিনের দ্বারা বা যাই হোক কিছু করে কোনো একটা সাজেশন করি, তাহলে হয়তো আমি বাঁচবো না, ওনারা এই গ্যারান্টি নেবে না। আমি 3-4টে ডাক্তার দেখিয়েছি, 3-4জনই একই কথা বলেছে। তখন তোমাদের দাদাভাই আমাকে একটাই কথা বলেছিল যে তুমি যার জন্য হয়তো এখন এইটা করতে নিচ্ছ, তখন আমি তো রাজি, আমি বলেছিলাম আমি বাঁচি মরি, তো সেটা ওপরওয়ালার কাছে আমি ছেড়ে দিয়েছি, আমি তো করতে রাজি। কিন্তু তোমাদের দাদাভাই কিছুতেই রাজি ছিল না। আর বুঝতেই পারো, ডাক্তার, হসপিটাল, এগুলো নার্সিংহোম যাই করো, সেখানে কিন্তু হাজব্যান্ড সবথেকে বেশি ম্যাটার করে। তোমাদের দাদাভাই কিছুতেই রাজি ছিল না করানোর। আমি তো অনেক কান্নাকাটি করেছি, অনেক কিছু করেছি, কিন্তু তোমাদের দাদাভাইকে ডাক্তার যখন এই কথাটা বলেছে যে ওনার জীবনের রিস্ক হয়ে যাবে, তো এটা করতে গেলে তো উনি অসুস্থ হয়ে যেতে পারে, ওনার শারীরিক কোনো প্রবলেম চলে আসতে পারে, এমনকি উনি মানে সত্যি কথা বলতে ডাক্তার এটাও বলেছিল যে উনি নাও বাঁচতে পারে। তো এটা শোনার পরে তোমাদের দাদাভাই একটা মুহূর্ত টাইম নেয়নি যে সিদ্ধান্ত নেওয়ার। ডাক্তারের সঙ্গেও কথা বলেছিল, আমি তো বারবারই বলছিলাম না, যাই হয়ে যাক আমি রাখবো না। তো তখন তোমাদের দাদাভাই ডাক্তারের সামনে একটাই কথা বলেছিল যে তুমি কার মুখের দিকে তাকিয়ে এই এত বড় সিদ্ধান্তটা নেবে? মেয়ের মুখের দিকে তাকিয়ে? যদি সত্যি তোমারই কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবে? কোথার থেকে পাবে তখন? তুমি মেয়েকেই দেখতে পারবে না। তো যা হবার সেটা হয়ে গেছে, আর কিছু করার নেই। আর তোমাদের দাদাভাই কিছুতেই সই করবে না। ওকে আমি ওইখানে বসিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলিও কিছুতেই ওকে আমি রাজি করাতে পারিনি। ডাক্তারও একই মত ছিল, যতক্ষণ হাজব্যান্ড সই না করবে, তোমরা তো জানোই, কোনো মতেই কিছু হবে না। তো সেই হিসাব করে তখন থেকেই কিন্তু আমার এই জার্নিটা শুরু হয়েছে। তার কিছুদিন তো আমি ভিডিও বানাইনি, তারপরেই তো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু জানিয়েছি, আর এই অবধি এতক্ষণ জানিয়ে গেলাম। এই হচ্ছে আমার গল্প। মানে আমার যে কি গল্প হয়েছে একমাত্র আমিই জানি। তো এগুলো মানে যার সঙ্গে হয় না এইসব সিচুয়েশান, একমাত্র সেই বুঝতে পারে, জানো তো। তো আমি ভগবানকে একটাই প্রার্থনা করি যে যারা নিঃসন্তান আছে, সন্তানের জন্য মানে সত্যি পাগল হয়ে যাচ্ছে দিন রাত, ভগবান তুমি তাদের দাও, কিন্তু এই রকম করে মানুষকে বিপদে ফেলো না। মানে আমি যেই সিচুয়েশানে পড়েছি এরকম যাতে আর কারোর পড়তে না হয়। আমি আমার নিজের যে শত্রু থাকবে তারও যেন এরকম না হয়। কেন জানো তো? এই সমাজের ভয়। আজকাল কিন্তু এই যে সমাজের ভয়েই আমরা সব কিছু করি, তাই না? যেটু ভালো মন্দ যাই হোক সব কিছু কিন্তু সমাজের ভয়েই করি। তো সত্যি কথা বলতে জানো তো, আজকে যদি হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে কাজ না করতাম, আমি হয়তো এগুলো বুঝতেই পারতাম না যে মানুষের কতটা মানে শত্রু হয়। কিন্তু কি বলো তো, আশেপাশেও তোমার শত্রু ঘোরাফেরা করে, কিন্তু তুমি তাদের চোখের ওপরে দেখে বুঝতে পারবে না।
সে তো ওপর থেকে তোমার সামনে খুব ভালো, কিন্তু পেছনে গিয়ে তোমার নামে যা পারছে তাই বলছে। এটা আবার এমন হয় জানো তো, এটা আমি এগুলো সব বলে না সময়ের সাথে সাথে এই সব কিছু বোঝা যায়। আমি এখন বুঝতে পারছি, আমার সামনে এসে তো ভালো 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 গান গাইছে, কিন্তু যেই আমি সরে যাচ্ছি আমার পেছনেই আমার বদনাম করছে। এটা হচ্ছে সব থেকে বড়, এখন ওই মানুষকেই মানুষের ভয় লাগে, বুঝেছো, আর কিছুই না। এই কারণেই বললাম মাতৃত্বটা কিন্তু কোনো লজ্জার না, কিন্তু এই যে আজকাল সমাজটা লজ্জার, সমাজটাই খুব ভয়ের হয়ে গেছে। মানুষকে চেনা, মানুষকে বোঝা, মানুষ তোমাকে কি বলবে সেই ভাবনাটাই কিন্তু এখন সবাই বেশি ভাবে। হ্যাঁ, তোমরা অনেকেই কালকে বলেছো যে পম্পা কে কি বললো তুমি কান দিও না, সত্যি এখন তাই ভাবি যে না এখন নয় কান দিলাম না। আমি জানি যত দিন আমার না হবে ততদিন আমাকে শুনে যেতেই হবে। বলো, কালকে এতগুলো কথা বলেছি, যে কমেন্ট করা সে তো করবেই। দেখো কত বাজে কমেন্ট করেছে, তো তোমরা দেখেছো, তোমরা বলেছো ওটার উত্তর দিতে না, তোমরা আমার হয়ে উত্তর দিয়ে দিয়েছো, সেখানে আমার আর কিছু বলার নেই। তো যাই হোক, চলো চালিয়ে যাব, কারণ এখানে আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে শুধু খারাপ কটা মানুষের কথা চিন্তা করে আমার ভালোবাসার মানুষগুলোর কথা আমি চিন্তা না করে মানে হবে না। তো আমি আমার মতো কাজ চালিয়ে যাই, যারা আমাকে ভালোবাসে তারা আমাকে সারা জীবন ভালোবেসেই যাবে যতদিন আমি এই ওয়াইটিতে থাকবো। প্রচুর গরম লাগছে, বৃষ্টি পড়ছে, এখন আবার জল নেই, আর ভাবলাম জামা কাপড়গুলো কাচবো, একেবারে গায়ে একটু জল ঢেলে তারপরে আসবো। জল নেই, এই এক্ষুনি জল আসবে, 10টা 10 হয়েছে, আর 10-15 মিনিট বাদেই। ভাবলাম একটুখানি বসিয়ে, দেখো আমি পুরো ভিজে গেছি। যা জল ছিল 1 গামলা মতো জল ছিল, দিদি করে যাওয়ার পরে রাস্তাটা ঝাঁট দিলাম, ঘরের সামনেটা ধোয়ালাম, ধুয়ে ঠুয়ে ঘরে চলে আসলাম। বৃষ্টি পড়ছে এখন, থাকুক, ভালোই মেঘও করেছে বাইরে। কালকে বেলাতে কেচেছি, জামা কাপড়গুলো শুকায়নি, সেগুলো হাওয়াতে হাওয়াতে শুকালো। আজকে ভাবলাম সকাল সকাল কাচবো, আজকে একদম সকালবেলা থেকে সুন্দর রোদ ছিল, এখন আবার পুরো অন্ধকার করে আছে, বৃষ্টিও পড়ছে। দাঁড়াও জানলাটা বন্ধ করে নিই, ওই দিকের জানলাটা বন্ধ করলে ঘরে যায় না বসা, ঘর গরম হয়ে যায়, হাওয়া ঢোকে সুন্দর। আর একটু বৃষ্টি পড়লেই না পুরো একদম এমনভাবে হাওয়া দেয়, পুরো ড্রেসিং টেবিল বিছানা অবধি জল চলে আসে। জানলাটা বন্ধ করে দিলাম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যা গরম পড়েছে, হাফ কপাল যন্ত্রণা করছে। তো আর কাজ বেশি নেই, রান্নাবান্না তো এর পরে দেখবো। এখন সকালের টিফিন দেখি কি বানাই, মেয়ে গেছে পড়তে, ও পড়ে আসুক, তার মধ্যে এখন আমি একটুখানি বসি 5 মিনিট, তারপরে দেখছি কি একটু শর্টকাটে টিফিন বানানো যায়। আর আমি আজকে এখনও ছাতুও খাইনি, এখন ছাতুটা খাবো। আজকে সকালবেলা পুরো 1 প্যাকেট বিস্কুট, 10 টাকার প্যাকেটের 10টা মতো টোস্ট বিস্কুট থাকে, পুরো বিস্কুটটাই আজকে খেয়েছি। কারণ কালকে রাত্রিবেলা না শরীর এত খারাপ লাগছিল, কালকে রাত্রিবেলায় খাবারই খাইনি। আর যেদিন খাবার না খাই সকালবেলায় যেন আমার মানে শরীর খারাপ লাগতে থাকে খিদের জন্য। তো তারপরে খেলাম, তো তাই পেটটা অনেকটা ভরা। এখন ভাবছি একটু পাতলা করেই ছাতুগুলো খাই, ঠাকুরের বাসনটাও মাজা বাকি, জামা কাপড়টাও কাচা বাকি, ওই দুটো করে একেবারে স্নান করে তারপরে আসবো। আর তার মধ্যে যদি মেয়ে এখন চলে আসার কথা, যদি জল আস্তে আস্তে মেয়ে চলে আসে, তাহলে ভাবছি এখনও একেবারে সকালের টিফিনটা বানিয়ে খেয়ে নিয়ে তারপরে আবার বাইরে যাব, তারপরে একেবারে স্নান করে এসে রান্না দেখি কি করি। তোমাদের দাদাভাই বেরিয়েছে আজকে, কিন্তু চলে আসবে তাড়াতাড়ি, ওর জন্য দুপুরবেলা রান্না করতে হবে। দেখি কি রান্না করি, কোনো সবজিওয়ালা আসেনি, তো দেখা যাক যেইটুকুনি আছে আজকে তা দিয়েই চালিয়ে নেব। কালকে তোমাদের দাদাভাই বলেছে বাড়ি থাকবে, আবার একটু বাজারে যাবে, আবার একটু কিছু এনে রাখবে। ঠিক আছে, চলো একটু ছাতু খেয়ে নিই, স্নান করে এসে তারপরে দেখছি কি করা যায়। তোমাদের দাদাভাই না থাকলে সকালবেলার টিফিনটা আমাদের যতটা পারি শর্টকাটে করার চেষ্টা করি, জানো তো। তোমাদের সঙ্গে কথা বলেই ছাতুটা গুলে খেতে খেতেই দেখি মেয়ে চলে এসছে, আর বাইরে যা আজকে গরম পড়েছে না, তোমাদের বলে বোঝানো যাবে না। তো মেয়ে আস্তে আস্তেই ওকে জিজ্ঞাসা করলাম কি খাবি, বললো গোলা রুটি খাবো, সাথে সাথেই একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে তো দেখো এখানে গোলা রুটি করতে নিয়েছি। তবে আমি কিন্তু বসেছিলাম না, ভাবলাম স্নান করতে যাওয়ার আগে, এখনও তো জলটা আসেনি, তারপরে কাটতে বসে গেছিলাম তখন জল চলে এসেছিল, তো ভাবলাম যে একেবারে সব সবজি টবজি কেটে গুছিয়ে রাখি। এসেই একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়েই মনে হচ্ছে ঘুম চলে এসছে। বাইরেটা এত রোদ্দুর উঠেছে, তখন বললাম না তোমাদের একটু একটু বৃষ্টি পড়ছিল, আর এখন এত রোদ্দুর উঠেছে, রোদ্দুরে বসে বসে ঠাকুরের বাসন মাজা, জামা কাপড় কটা ধোয়া, এইগুলো করলাম, স্নান করলাম, আর শরীরটা মানে অস্থির লাগছে, যে মনে ছিল কতক্ষণে এসে একটুখানি বিছানাটায় পিঠটা টান করব, অসহ্য কোমরে ব্যথা করছিল। চাল ঠাল তো সব ধুয়েই গেছিলাম, সবই রেডি করা, শুধু এবার দাঁড়িয়ে রান্নাটুকু করা।
এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো ফোটাও নিচ্ছে। আর এদিকে রান্না করব বলে তো সকালবেলা টিফিন করার আগেই মেয়ে আস্তে আস্তেই সব গুছিয়ে নিয়েছি। তো রান্না করব, মেয়েকে একটু দোকানে পাঠিয়েছি ডিম আনতে, ডিম রান্না করব আজকে। এখানে সেই যে মা লাউ শাক কেটে পাঠিয়েছিল, এটা তো খাওয়া হয়নি, ফ্রিজে আর কোনো সবজিও নেই, যা ছিল বেছে বুছে সব কেটে নিয়েছি। এখানে আলু, কুমড়ো, বেগুন, পটল ছোট ছোট করে কেটেছি। এই লাউ শাকের ডাঁটাটা চচ্চড়ি রান্না করব, যেরকম আমি ওই মুগ ডাল ছিটিয়ে নিরামিষভাবে করি সেটা করব। আর এখানে অনেকটা দেখো রসুন কেটেছি, রসুন খেলে নাকি গা হাত পা ব্যথাগুলো কমে, তাই এমনি তো আর খেতে পারবো না, তো ভাবছি বাটা করব। আর এখানে দেখো ডিমের ঝোল করব, ডিমের ঝোল বলতে অমলেট করে ঝোল করব বলে আলু কেটে রেখেছি। আর বাটা করব হচ্ছে এখান থেকেই কিছুটা আবার লাউ পাতা দেখো এখান থেকে নিয়ে নিয়েছি, তো ওই লাউ পাতাটাই বাটা করব। আর এখানে ডিমের অমলেট করে ঝোল করব বলে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, আর এখানে মশলাটা পেস্ট করব। আজকে রান্না এটাই হবে। আর কালকে ডাল আছে, কালকের অল্প একটু ডাল আছে, ডালটা গরম করে দেবো, তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। ব্যাস এই রান্না করব, আর বেশি কিছু করব না, একবেলার আন্তাজেই করি, দেখা যাক যেটুক তরকারি থাকবে থাকবে, আবার রাতে যা হোক একটুখানি করে নিলে হয়ে যাবে। রাতের খাওয়া নিয়ে আমাদের অতটা চিন্তা নেই। কালকে যেরকম রান্না করেছিলাম রাত্রিবেলায়, কালকে কি যেন রান্না তো কালকে করিনি, বড়া ঠড়াই ভাজা করেছিলাম। তারপরে রাত্রিবেলায় তরকারি কম পড়েছিল, মানে ভাতও অল্প ছিল আর ডালও ছিল, আর একটুখানি আবার পটলই ভেজেছিলাম, সেই রান্না করেছিলাম রাত্রিরটা। আর আমি তো কিছু খাইনি, একটুখানি খেয়েছিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের ভাত কম পড়েছিল, তারপরে আবার পাউরুটি এনে পাউরুটি করে দিয়েছিলাম, ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম। তো আমাদের খাওয়া নিয়ে অত ঝামেলা নেই, বুঝেছো, মানে বিশাল একটা রান্নাবান্না করতে হবে, খেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সেটা এখন বলে না, আমাদের ঘরে আগাগোড়াই মানে খাওয়ার খুব একটা নেই। আমি যে হাজার পদের পদের তরকারি রান্না করি না, আমার নিজের খেতে ভালো লাগে বলেই আমি করি। তো সেই কারণেই আমি করি বলে খায়, এমন না যে খায় না, কিন্তু যা হয় তাই দিয়ে মোটামুটি চলে যায়। তো তোমাদের দাদাভাই যেহেতু আসবে, সেই কারণে আরও ভাবলাম ডিমের ঝোলটা করি। আর কালকে ডাল আছে, এই দিয়ে মিশিয়ে টিশিয়ে এই বেলাটা তো হোক। এখন আমার ভাল লাগছে না, সত্যি কথা বলতে, রান্না মানে করবো এখনই। বাজে কটা দেখবে, 10 মিনিট ফাস্ট আছে ঘড়ি, এই যে 12:35 বাজে। ভাতটা হোক, সব যেহেতু রেডি করা, আমি বিছানায় শুয়েছিলাম, পাখাটাও বন্ধ করিনি, সব যেহেতু রেডি করা আছে, তো রান্না করতে টাইম লাগবে না। মেয়ে স্নান করতে যাবে, ওই যে জামা কাপড় বার করে রেখেছে, ও এসেই স্নান করতে যাবে। আর এই দেখো আমি গল্প শুনছিলাম, শুনতে শুনতে গল্প শুনছিলাম, ভূতের গল্প না, এমনি ওই কি বলে গোয়েন্দার গল্পগুলো হয় না, ওগুলো শুনছিলাম। তারপরে আবার আমি ঘুমিয়ে গেছি দেখে মেয়ে আবার গান চালিয়েছে। তো যাই হোক, চলো এবারে রান্না আরম্ভ করব। ভাতটা হোক, মশলা টশলাগুলো রেডি করে নিই। মেয়ে ততক্ষণে ডিম আনতে গেছে দোকানে, ডিমটা নিয়ে আসুক, আমি বসিয়ে দেবো রান্না, ঝটপট করে নিই। আর তোমাদের দাদাভাইও চলে আসবে, তাড়াতাড়ি করে নিই এটুকুনি। আমাদের ঘরে জানো তো ডিম হচ্ছে সবথেকে বেশি খাওয়া হয়, সবথেকে বেশি ডিম খাওয়া হয়। আর ডিমটা হচ্ছে ওই কারি করা, একদম আলু ঠালু ছাড়া শুধু মশলা দিয়ে ডিমের কারিটা আমরা তিনজনেই খুব ভালো খাই। আর এই সময়টায় আমার দেখেছি কি জানো তো, ওই যে বলি না মাছ মাংস আমার একদম খেতে ভালো লাগে না, কিন্তু ডিম আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের, আমার ডিম খুব ভালো লাগে খেতে। তো আজকে ইচ্ছে করেছিল যে অমলেট করেই দুবেলার আন্তাজে একেবারে ঝোল করব, তো করে নিলাম। তো 2টো করে ডিম একসঙ্গে অমলেট করেছি, 6টা ডিম করেছি, মানে 3 জনের হয়ে যাবে দুবেলা। আর এখানে তো নিরামিষ একটা তরকারি করতেই নিয়েছি, সেটা তো বললামই তোমাদের। আসলে কি বলো তো, যেদিন ধরো আমি কোনো তরকারি রান্না না করি, ধরো শুধু মাছ কিংবা মাংস করলাম, সেদিন আমার রাত্রিরের খাওয়া পুরো মানে উঠে যায়। কেন জানো তো, আমি রাত্রিতে তো একদমই মাছ মাংস কিছুই খেতে পারি না। তো তখন মনে হয় যদি কোনো একটা তরকারি থাকতো তাহলে ভাত খেতাম। ওই দোনোমোনো করে অর্ধেক দিন তখন আমার খাওয়াই হয় না। আর এই যে লাউ শাকের ডাঁটা মুগ ডাল ছিটিয়ে নিরামিষভাবে তো দারুণ লাগে খেতে। তো এই তরকারিটা আমার সত্যি কথা আগাগোড়াই খুব ভালো লাগে, আর এখনও আমার না সবজিটাই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, একার জন্য আর করতে ইচ্ছে করে না। তো তোমাদের দাদাভাই আজকে যেহেতু দুপুরবেলা আসবে, দেখো কালকে আসেনি তাই কালকে রান্নাবান্না সেরকম একটা হয়নি, আজকে আসবে বলেছে তাই একটু রান্নাবান্না করতে নিয়েছি।
2টো বাজে পুরো। রান্না করলাম, পুরো স্নান করে গেছি, রান্না করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, দেখো একেবারে গুছিয়ে পরিষ্কার করলাম, আবার একবার ঘর দিয়ে সিঁড়ির ঘর দিয়ে সব ঝাড় দিলাম। গ্যাস কিন্তু মুছিনি, সার্ফ টার্ফ দিয়ে কালকে সকালে আবার মুছবো। আর ওই দেখো জামাটাকে ছেড়ে রেখেছি, কারণ কি বলো তো, জামা ছেড়েছি, স্নান করিনি, এদিকে মিষ্টুকেও একটু পাতা দিলাম। আর আগে সিঁড়ির ঘরের দরজাটাকে বন্ধ করলাম, এরপরে বন্ধ করব গানটা, কারণ 2টো বাজে। মেয়েকে বললাম এখন কি খাবি, ওর বাবা এখনও আসেনি, বললো না বাবা আসলেই তারপরে খাবো। ওর বাবাকে আবার ফোন করলো, বললো আধ ঘন্টা মতো দেরি হবে, ওর বাবা চলে আসবে। বললো মা তাহলে বাবা আসলেই খাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে যখন বাবা আসলেই খাবি, আমি একটা কাজ করি, একটু গিয়ে এবার পিঠটা আবার টান করি, একেবারে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পারি না করতে, একটু বসি, একটু কাজ করি, এরকমভাবেই কাজ করি, তাই এখন অনেকটা টাইম লেগে যায়। এই দেখো লাউ শাকের ডাঁটা চচ্চড়িটা, এটা একদিন এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। 5 ফোড়ন সোমবারে দেবে, আর একটুখানি রসুন থেতো করে দেবে, তারপরে যেইভাবে নুন হলুদ, শুধু নুন হলুদ দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা ফেলে আমি তরকারিটা করি। আর এই যে ডিমের অমলেট করে একটু ঝোল করে রেখেছি, ডাল খেলে খাবে, না খেলে না খাবে, একটু ঝোল ঝোল করে করেছি। আর হচ্ছে লাউ পাতাটা বাটা করেছি, বাটা করে আর আমি বাটিতে ঢালিনি, কারণ আমি পাতাটাকে একেবারে ভেজে ঠেজে নিয়ে তারপরে মিক্সিতে করে বাটা করেছি। ওটা আমাদের 3 জনেরই দুপুরেই লেগে যাবে, কারণ আমরা বাটা খেতে খুব ভালোবাসি। আর এখানে অল্প কিছু ফল ছিল, লেবু ছিল, শসা ছিল, পেয়ারা ছিল, ওটাকেই কেটে কুটে রেডি করে রেখেছি। এবার এই যে জামাটাকে নিয়ে বাইরের বালতিতে রাখবো, স্নান আর করিনি, এমনি শরীর খারাপ লাগে, কোমর ব্যথা ট্যাথায় মরে যাচ্ছি, স্নান করিনি, শুধু জামা ছেড়েছি। তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করলাম।